ডব্লিউবি এসএলএসটি কেমিস্ট্রি পিজি পরীক্ষার্থীদের স্বাগত জানাই। আগামী রবিবার পরীক্ষা রয়েছে, সবার প্রস্তুতি শেষ পর্যায়ে। আমি সাজেস্টিভ কোশ্চেন দ্বারা একটা মক টেস্টের ব্যবস্থা করেছি। মক টেস্টের কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেয়া হবে। এসএলএসটি সিলেবাসের যে সমস্ত টপিকগুলো, বিশেষ করে ফর্মাল চার্জ, গ্রাউন্ড স্টেটের যে টার্ম এবং এনএমআর স্পেকট্রোস্কোপি, পাউলি স্কেল, এই সমস্ত বিষয় থেকে কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো একটু হয় জেনে রাখা ভালো। এখান থেকে কোশ্চেন থাকতে পারে, থাকবে। চলে আসছি প্রথম কোশ্চেন। বোর ব্যাসার্ধ A0 হলে এইচ পরমাণু তৃতীয় কক্ষে আবর্তনরত ইলেকট্রনের ডি বাউগলি তরঙ্গদৈর্ঘ্য। আমরা ডি বাউগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, এই ডি বাউগলি তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে আমরা যে বৃত্তের পরিধির যে সূত্র আমরা পেয়েছিলাম, মনে রাখতে হবে 2πr সমান n ল্যামডা। তাহলে আমাদের যেহেতু তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে, আমরা যদি বোর কক্ষের ব্যাসার্ধ A0 হয়, তৃতীয় কক্ষের ব্যাসার্ধ হবে n স্কোয়ার হবে, মানে হবে 3 মানে হবে 9A0। তাহলে আমরা যদি 2πr এর জায়গায় যদি 9A0 বসাই, আর এনের জায়গায় যদি তৃতীয় কক্ষ বলেছে, এনের জায়গায় 3, তাহলে ল্যামডা আমরা পেয়ে যাব ল্যামডা সমান 2π, দেখো করা আছে 2π 9A0/3, মনে হবে 6πA0। তাহলে একের হবে ডি অপশান 6πA0, কারণ আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে 2πr সমান n ল্যামডা। চলে আসি হিলিয়াম পরমাণু ভূমিস্তরের চিহ্ন। এই ভূমিস্তরটা একটু কিভাবে করতে হয় একটু বুঝিয়ে বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। ভূমিস্তরের যে চিহ্ন হবে সেটা আমরা বলি যে অরবিটাল কোয়ান্টাম নাম্বার এল, তার মাথায় থাকবে 2s+1 আর নিচে থাকবে জে মানে l-s। আরেকবার বলছি, ভূমিস্তরের যে টার্ম হবে তার মাঝখানে থাকবে অরবিটাল কোয়ান্টাম নাম্বার মানে এর মাথায় থাকবে 2s+1 আর নিচে থাকবে জে মানে l-s। তাহলে আমাকে যেটা বের করতে হবে, আমি হিলিয়ামের দেখাচ্ছি। হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস 1s2, দেখো 1s2 লেখা আছে। 1s2 মানে এসের একটা কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে এসের যেহেতু অরবিটাল কোয়ান্টাম নাম্বার 0 হবে, কারণ এসের কক মানে 0। তাহলে এল মানে 0 মানে আমাদের বলে রাখি এল সমান 0 হলে হবে এস টার্মটা, এল সমান 1 হলে হবে পি, এল সমান 2 হলে হবে ডি, আর এল সমান 3 হবে এফ। এগুলো সব ক্যাপিটাল লেটারে, কিন্তু এটি আমরা গ্রাউন্ড সেটের যে টার্মটা লিখবো ক্যাপিটাল লেটার SP-D-F। আর আমরা যখন এল এর মান 0, যেটা অ্যাঙ্গুলার কোয়ান্টাম মানে অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার স্মল এল দ্বারা প্রকাশ করেছিলাম, তার মান 0 হলে এস উপ অক্ষ, সেটা ছোটো এস, ছোটো পি, ছোটো ডি, ছোটো এফ। কিন্তু এটা যেটা আমরা টার্ম ইউজ করব সেখানে বড় এল দ্বারা প্রকাশ করব। বড় এল হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার নাম্বার, সেখানে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এবারে আমরা যেহেতু হিলিয়ামের এল এর মান 0 মানে বড় এল এর মান 0, তাহলে এখানে হবে এস, টার্মটা হবে এস। এবার এসের মাথায় হবে 2s+1। 2sটা কি? 2s হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। আমাদের যেহেতু এখানে এস কক্ষকের মধ্যে দুটো ইলেকট্রন যুগ্ম অবস্থায় রয়েছে, কোনো অযুগ্ম নাই, তাহলে এখানে কিন্তু এসের মান 0, কারণ একটা ইলেকট্রনের আমরা অযুগ্ম ইলেকট্রন যদি ধরি তার হবে প্লাস হাফ করে। এখানে যদি দুটো যুগ্ম অবস্থায় রয়েছে তাহলে এখানে কিন্তু এসের মান 0। তাহলে এসের মান 0 মানে 2s+1 হবে 1। তাহলে এসের আমরা যে মাথায় হবে 1, আর জে মানে l-s, এলের মান 0 আর এসের মানও 0, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0। তাহলে যে টার্মটা হবে 1s0। শুধু হিলিয়াম বলে কথা নয়, মানে 1s2 বলে কথা নয়, যাদের এরকম পরিপূর্ণ উপকক্ষ থাকবে মানে P6 থাকবে, D10 থাকবে, F14 থাকবে, সবারই কিন্তু 1s0 হবে। কেন সবারই কিন্তু মানে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, সবার কিন্তু 2s+1 যোগ করলে হবে 1, আর জের মানও হবে 0, আর টার্মটা হবে এস। আর আরেকটা এক্সাম্পল আমি করিয়ে দেখিয়েছি, দেখো P2 দিকে তাকাও। পি হচ্ছে 3টা কক্ষক, তাদের দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে +1, 0 আর -1-এ ইলেকট্রন দেখি 3টা কক্ষক, তাহলে দুটোতে ইলেকট্রন রয়েছে, +1-এ ইলেকট্রন রয়েছে, 0-তে ইলেকট্রন রয়েছে। তাহলে এই টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার হবে 1 + 0 মানে 1।
তাহলে এখানে 1 প্লাস 0 মানে যদি 1 হয় তাহলে এল এর মান 1 পাচ্ছি, বড় এল এর মান 1 পাচ্ছি, বড় এল এর মান 1 মানে পি হবে চিহ্নটা, বড় পি। এবার পির মাথায় যাবে 2s প্লাস 1, যেহেতু দুটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় রয়েছে তাহলে একটা হাফ করে হলে টোটাল হবে এস হচ্ছে 1, আর 2s প্লাস 1 করলে হবে 2 একে 2 প্লাস 1 মানে 3, তাহলে এই পির মাথায় হবে 3। এবার এল মাইনাস এস, এল এর মান যেহেতু আমরা পেয়েছি 1 আর এস এর মানও পেয়েছি হাফ হাফ যোগ করে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হবে 0, দেখো করা আছে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে এখানে হবে 3p0। এরকম যে কোনো ইলেকট্রন বিন্যাসের আমরা গ্রাউন্ড স্টেট টার্ম আমরা বের করে দিতে পারবো। ডি ইলেকট্রন যদি থাকে, ডিতে যদি দুটো ইলেকট্রন থাকে, ডি কিন্তু মানে +2 +1 0 -1 -2, তা দুটো ইলেকট্রন থাকলে কী হবে, +2 আর +1 মিলে মোট 3, মানে এল এর মান 3 পেয়ে যাচ্ছি, এল এর মান 3 পেয়ে যাচ্ছি, মানে সেটা হয়ে যাবে এফ টার্ম, বড় এফ। এবার তার মাথায় কী হবে 2s প্লাস 1, মানে দুটো ইলেকট্রন মানে এস হচ্ছে 1, তা 2 একে 2 প্লাস 1 মানে 3 হবে, এফের মাথায় 3 হবে, আর নিচে হবে এল মাইনাস এস, মানে এল হচ্ছে যেহেতু 3 পেয়েছিলাম, 3 থেকে আমরা এস মানে 1 বাদ দিলে হবে 2, তখন হবে 3f2। এইভাবে যে কোনো আমরা ইলেকট্রন বিন্যাসের গ্রাউন্ড স্টেট টার্মটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। যদি কারোর সমস্যা হয় আমি আলাদা করে ছোট ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, যদি কেউ জানার চেষ্টা করেন। না হলে মোটামুটি আমাদের জেনে রাখো পরিপূর্ণ যে সমস্ত উপকক্ষ থাকবে S2 P6 D10 F14 এদের প্রত্যেকেরই 1s0 হবে। এরপরেও যদি কারো জানা থাকে আমি ছোটো করে ভিডিও করে আলোচনা করে দেবো। চলে আসি 3-এর কোশ্চেন, নিচের কোনটির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি ধনাত্মক হবে। তাই ইলেকট্রন আসক্তি ধনাত্মক মানে ইলেকট্রন মানে শক্তি দিয়েই ইলেকট্রনটাকে আমরা কিন্তু প্রবেশ করাতে হবে। তাহলে আমরা জানি যাদের সুস্থিত ইলেকট্রন ধনাত্মক নয়, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস যাদের হবে, যাদের সুস্থিত ইলেকট্রন বিন্যাস হবে তাদের ক্ষেত্রে ইলেকট্রন মানে শক্তি দিয়েই ইলেকট্রন প্রবেশ করাতে হয়। এখানে ধনাত্মক 9 কোশ্চেন হয়ে গেছে, কিন্তু ধনাত্মক ধনাত্মক 9 কোশ্চেন জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের হবে ফ্লোরিন ধনাত্মক 9। আমাদের কিন্তু সবগুলোই ধনাত্মক হবে, মানে নাইট্রোজেনের অর্ধপূর্ণ সুস্থ ইলেকট্রন বিন্যাস ওটা হবে কিন্তু সুস্থিত ইলেকট্রন বিন্যাস হচ্ছে বলে ওখানেই ধনাত্মক হবে। নিয়ন ওটাও সুস্থিত ইলেকট্রন বিন্যাস, পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস, ওটাও ইলেকট্রন আসক্তি ধনাত্মক হবে। আর অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। কেন অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় এটা আমাদের কেন, অক্সিজেন O- যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে বিকর্ষণ বলের জন্য ইলেকট্রন নিতে চাইবে না, ফলে শক্তি দিয়েই ঢোকাতে হবে, ফলে ইলেকট্রন আসক্তি ধনাত্মক হবে। তাহলে একমাত্র ধনাত্মক 9 হবে ফ্লোরিন। আমার দাগ মারা আছে কিন্তু ডি অপশানে, ওটা ডি হবে না, এক অপশান হবে ফ্লোরিন। ইলেকট্রন আসক্তি ধনাত্মক 9 হলে 3-এর এ। চলে আসি 4-এর কোশ্চেন, পাউলি স্কেল অনুযায়ী তড়িৎ-ঋণাত্মকতা বের করতে হবে। তো এই তড়িৎ-ঋণাত্মকতা বের করার সূত্রটা হচ্ছে, যে দুটো মৌলের যদি আমরা বের করি, কাই এখানে HF জানতে চেয়েছে, মানে এফে জানতে চেয়েছে, তাহলে হবে কাই এফ মাইনাস কাই এইচ সমান হবে, সূত্রটা হচ্ছে পাউলি স্কেল অনুযায়ী 0.208 √, ওই আলাদা বন্ধনটা যেটা থাকবে HF মাইনাস √, ওই দুটো যে একই বন্ধন রয়েছে তাদের বন্ধন শক্তিগুলোর গুণ করে √, করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের বন্ধন শক্তির মান দেওয়া আছে, 134 দেওয়া আছে, 104 দেওয়া আছে, 36.6 দেওয়া আছে, প্রত্যেকের জায়গায় মানটান বসিয়ে দেবো, বসিয়ে দিলে যেটা আমাদের স্কেল অনুযায়ী বেরোবে 3.82। আমরা ফ্লোরিনের জানি আমরা 4 মান হয়, কিন্তু এটা আমরা রাউন্ড ফিগারে বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3.82 পাউলি স্কেল অনুযায়ী। 4-এর বি। চলে আসি 5-এর কোশ্চেন, ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জ থেকে কিন্তু কোশ্চেন থাকতেই পারে। ফর্মাল চার্জ কী করে বের করব? ফর্মাল চার্জ বের করতে গেলে এখানে CN দিয়েছে, C∠N, হ্যাঁ, তাহলে এর ফর্মাল চার্জ দুটোরই কার্বন এবং নাইট্রোজেনের যদি বের করতে চাই, তাহলে ফর্মাল চার্জ বের করার যে সূত্রটা হচ্ছে ফর্মাল চার্জ সমান ভ্যালেন্স ইলেকট্রন VE মাইনাস লোন ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, মানে লোন পেয়ার কতগুলো রয়েছে তার ইলেকট্রন সংখ্যা, বিযুক্ত BE/2, মানে বন্ড ইলেকট্রন বাই 2। বন্ড ইলেকট্রনকে বা বন্ধন ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করে, মানে বন্ধন সংখ্যা দিয়ে বিয়োগ করে দিলে হয়ে যাবে। বন্ধন ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি বন্ধন সংখ্যা দিয়ে ভাগ করে দিলে, বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে চলে আসছি CN। তাহলে কার্বনে যদি আমরা বের করতে চাই, কার্বনের বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 4, ভ্যালেন্স ইলেকট্রন 4, মাইনাস এখানে একটা লোন পেয়ার থাকবে, কারণ 3টে বন্ধন হয়েছে, এখানে প্রত্যেকের মাথায় একটা করে লোন পেয়ার থাকবে। কার্বনের মাথায় একটা লোন পেয়ার থাকবে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকবে, কারণ 3টা বন্ধন হয়েছে, 4টা বন্ধন হতে মানে 6টা ইলেকট্রন ইউজ হয়েছে আর 2টা ইলেকট্রন পড়ে আছে। তাহলে 4 আর লোন পেয়ারে 2টো ইলেকট্রন মাইনাস 4 মাইনাস 2, আর বন্ধনে যেহেতু 3টা রয়েছে 6টা ইলেকট্রন, 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, দিলে যেটা বিয়োগ করলে যেটা আসবে দেখো 4 - 2 - 3 সমান হবে -1।
এবার নাইট্রোজেনের যদি আমরা বের করতে চাই, নাইট্রোজেনের হচ্ছে 5 আর একটা লোন পেয়ার রয়েছে -2 আর 3টা বন্ধন 6টা ইলেকট্রন বাই 2 মনে হলে 0। তাহলে নাইট্রোজেনের ফর্মাল চার্জ হবে 0, কার্বনের ফর্মাল -1। তাহলে অপশানটা কোনটা হবে? 5এর ডি। বোঝা গেছে? এবারে চলে আসি 6এর কোশ্চেন। নিচের কোনটির বন্ধন কম O2+ বন্ধন কোণের সমান হবে? O2+ মানে অক্সিজেনের 2 হয় বন্ধরা, দুটো বন্ধন থাকে। O2+ হলে 0.5 বেড়ে যাবে, কত 0.5 অক্সিজেন প্লাস হবে তত 0.5 করে অক্সিজেনে বাড়বে, 2.5। আর কোনটি সমান হবে? তাহলে আমরা যদি বাকি যে অপশানগুলো দেওয়া আছে N2 আমরা বর্ণরা 3 হয়, কারণ N2 ত্রিপুল বর্ণ হয়। CN- 3 হয়, আমরা বর্ণরাডের আমরা ভিডিও দিয়েছি, দেখো এমওর স্ট্রাকচারের ভিডিওগুলো দিয়েছি, ছবিগুলো দেওয়া আছে। NO+এর কিন্তু 3 হয়, NOর কিন্তু 2.5 হয়, NO+এর 3, NOর 2.5, আর CO হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে N2রও 3 হয়, COরও 3 হয়, NO+এরও 3 হয়, CN- 3 হয়, তাহলে একমাত্র হবে NOর কিন্তু বর্ণরা 2.5। তাহলে 2.5 সমান অক্সিজেন O2+, তাহলে এখানে সঠিক উত্তর হবে NO। চলে আসে নিচের কোনটি বর্গ পিরামিডীয়? বর্গ পিরামিডীয় মানে আকৃতি জানতে হবে, আকৃতি জানতে হলে সংকরণ বের করতে হবে। আমরা যদি প্রত্যেকে যদি সংকরণ বের করে আমরা করি তাহলে আমরা পারবো XCOF4, কারণ দেখো জেননের হচ্ছে 8টা ইলেকট্রন। আর নাহলে সহজভাবে এত করতে গিয়ে যদি না চাও তাহলে একবারে সহজভাবে দেখো 4টা 5টা বন্ধন আছে, অষ্টতলক সিস্টেম, জেনন মানে অষ্টতলক হওয়ার কথা। এবার 5টা বন্ধন আছে মানে 5টা পান্তিমূল্য রয়েছে, মানে একটা জায়গায় লোন পেয়ার রয়েছে, অবশ্যই বর্গ পিরামিড হবে, না হলে একটু সবগুলো চেক করে দেখে নিতে হবে। তাহলে দেখো আমি করে দিয়েছি জেনন XCO4টা। জেনন হচ্ছে 8, অক্সিজেনের জন্য যোগ হবে না, আর 4টা ফ্লোরিনের জন্য 4 যোগ হবে, 8 4 12 মানে 6 মানে sp3d2। অষ্টতলে হওয়ার কথা ছিল কিন্তু লোন পেয়ার একটা রয়েছে, লোন পেয়ার কী করে বের করি? এইচের মান থেকে পান্তি মূলের সংখ্যা বাদ দিয়ে দিই, তাই 6 থেকে 5 বাদলে 1, তাহলে হবে একটা লোন মানে স্কোয়ার পিরামিডাল বা বর্গ পিরামিডাল, তাহলে হবে 7এর বি। সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, যথেষ্ট আলোচনা করে দেওয়া হচ্ছে, সবারই কাজে লাগবে। 8এর কোশ্চেন, নিচের কোনটি নন বন্ডিং ইলেকট্রন সবচেয়ে বেশি? তো নন বন্ডিং ইলেকট্রন আমরা এমও অর্ডারের সাহায্যে বের করে দেখিয়েছি, এখানে মনে রেখে দিবে। এই জেপের হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন 6টা, কার্বন ডাইঅক্সাইডের নন বন্ডিং হচ্ছে 8টা, সবচেয়ে বেশি। H2 হচ্ছে 4টা, যেগুলো আমরা করেছি তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি, তাহলে এখানে উত্তর হবে 8এর বি। চলে আসি 9এর কোশ্চেন, বন্ধন কোণের সঠিক ক্রম। আমাদের যে যৌগগুলো দেওয়া আছে H2O, F2O, Cl2O, প্রত্যেকের কিন্তু sp3 সংকরায়ন, দুটো করে লোন পেয়ার রয়েছে আর দুটো করে বন্ধন রয়েছে, মানে ভি আকৃতি। এবারে যদি দেখি লোন পেয়ারের ক্ষেত্রে আমরা জানলেও এখানে ফ্লোরিন হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌল, ফলে নিজে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানে, ফলে বন্ধনটা দুর্বল হয়ে যায়। আর বন্ধন দুর্বল হয়ে যাওয়া মানে লোন পেয়ারে বিকর্ষণ বল বেশি কাজ করবে, ফলে বন্ধন কোণ অনেক কমে যাবে। তাহলে সবচেয়ে বন্ধন কোণ কম হবে F2O। এবারে তাহলে হওয়া উচিত ছিল তারপরে Cl2 বেশি হওয়া উচিত ছিল, তারপরে H2O, কিন্তু না, Cl2 এর H2O থেকে বেশি হবে। কারণ এই কারণে, কারণ ক্লোরিনের ফাঁকা দিকে থাকার কারণে এখানে কিন্তু পার্শিয়াল দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, কারণ অক্সিজেনের যে লোন পেয়ারটা ক্লোরিনের দিকে চলে আসার ফলে ওই বন্ধনটা পার্শিয়াল দ্বিবন্ধন হয়ে যাওয়ার ফলে বন্ধন শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে, তখন কিন্তু লোন পেয়ারে বিকর্ষণ করার ক্ষমতা অতটা প্রভাব কাজ করবে না। সেই কারণে Cl2 বন্ধন কোণ কিন্তু জলের থেকে বেশি হয়ে যাবে। তাহলে সবচেয়ে কম হবে F2O, তারপরে H2O, তারপরে হচ্ছে Cl2। বোঝা মোটামুটি বুঝিয়ে দিলাম। তারপরে চলে আসি 10এর কোশ্চেন, কঠিন থেকে যে কোশ্চেন আছে যেটা হচ্ছে এক্স একটা মৌল, তার বিসিসি কেলাস মানে দেহকেন্দ্রিক কোষ, তাখানে একটা কোষে দুটো পরমাণু থাকে, বিসিসি মানে একটা কোষে দুটো পরমাণু থাকে। তাহলে এবারে যদি বলা হয় তার 40 গ্রাম হচ্ছে তার পারমাণবিক ভর, 4 গ্রামে কতগুলি একক কোষ আছে? তাহলে 40 গ্রামের পরমাণুর সংখ্যা তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা n। এবারে 40 গ্রামে কোষের সংখ্যা কত হবে? যেহেতু দেহকেন্দ্রিকে দুটো কোণা থাকে একটা কোষে, তাহলে n/2, আর 4 গ্রামে বের করলে আমরা পাবো Na/20, তাহলে 10-এর হবে ডি। সরল করে দেওয়া আছে, দেখে নিতে পারো ডান দিকে। চলে আসি 11-র কোশ্চেন, কোনো গ্যাসের চাপ এবং অণুগুলির চাপ পি এবং অণুগুলির গড় মুক্তপথ ল্যামডা হলে তার সম্পর্ক কী হবে? মানে ল্যামডার সঙ্গে পি সম্পর্ক, মুক্তপথ হচ্ছে ল্যামডা আর চাপ হচ্ছে পি, সম্পর্ক যেটা জানা হবে আমি সম্পর্কটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সম্পর্কতে ল্যামডার সঙ্গে চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে হবে সি, 11C, ল্যামডা ভ্যারিজাজ 1/p। চলে আসি 12-র কোশ্চেন, H2 গ্যাসের সংকোচনশীলতা গুণক জেটের মান কত হবে?
তাহলে H2 গ্যাস মানে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস হচ্ছে অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কম, আর আকর্ষণ বল খুবই কম হলে সেখানে কিন্তু জেটের মান সবসময় একের থেকে বেশি, নিম্নচাপেও বেশি উচ্চচাপেও বেশি, জেটের মান সবসময় একের থেকে বেশি। এখানে গিয়ে তরলে পরিণত করা সহজে যায় না, H2 গ্যাস হালকা গ্যাস, তাই এখানে জেটের মান সবসময় একের থেকে বেশি। তাহলে 12 সি। চলে আসি 13 কোশ্চেন। একটি প্রক্রিয়ায় সিস্টেমের 200 জুল তাপ বর্জন করে এবং সিস্টেমের ওপর 300 জুল কার্য সম্পন্ন করা হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? তাহলে 200 জুল তাপ বর্জন করে মানে এখানে আমরা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ, ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডব্লিউ। ডেল্টা ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কিউ হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, আর ডব্লিউ হচ্ছে সিস্টেমের উপর কৃতকার্য। তাহলে এখানে যেহেতু সিস্টেম দ্বারা বর্জিত তাপ, তাহলে কিউর মান কিন্তু নেগেটিভ হবে, -200 জুল, আর সিস্টেমের উপর কার্য হচ্ছে মানে পজিটিভ কার্য হবে, মানে ডব্লিউর মান 300 জুল। তাহলে কিউর জায়গায় -200 আর ডব্লিউ জায়গায় 300 বসালে উত্তর আসবে ডেল্টা ইউ মান 100। তাহলে এখানে 13 সঠিক উত্তর হবে 100 জুল। চলে আসি 14 কোশ্চেন। জুল থমসন এক্সপেরিমেন্ট সম্পর্কে কোনটা সঠিক নয়? জুল থমসন একটা যে এক্সপেরিমেন্ট রয়েছে সেখানে এনথালপি একই থাকে, আইসো এনথালপি সঠিক। আর এখানে যখন মান নেগেটিভ হয় তখন তার প্রসারণের জন্য গরম হয়ে যায়, নেগেটিভ হলে গরম হয়ে যায় ডেল্টা ইজ মানে জুল থমসন এক্সপেরিমেন্টের মান, আর পজিটিভ হলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এটা কিন্তু আইসো এন্ট্রপিক নয়, আইসো এনথালপি, কিন্তু আইসো এন্ট্রপিক নয়। আর ডি অপশানে যেটা রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান 0 সঠিক। তাহলে একমাত্র সঠিক নয় হলভাবে এটি আইসো এন্ট্রপিক, এই কথাটা সত্য নয়। চলে আসি 15 কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি এন্ট্রপি হ্রাস পায়? এন্ট্রপি হচ্ছে কঠিন তরল গ্যাসের মধ্যে গ্যাসের এন্ট্রপি বেশি, তাহলে যে বিক্রিয়ায় ডান দিকে গ্যাসীয় মোল সংখ্যা বেশি হবে তার এন্ট্রপি বেশি, পরিবর্তন বেশি হবে। অর্থাৎ ডেলএনজির মান দেখে নিতে হবে, ডেলএনজি যদি পজিটিভ হয় তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাবে, ডেলএনজি নেগেটিভ হলে তাহলে কিন্তু এন্ট্রপি হ্রাস পাবে। তাহলে তরল বাষ্পীভূত হলে অবশ্যই গ্যাসীয় হচ্ছে, তাহলে এন্ট্রপি বাড়বে। দ্বিতীয় যে বিক্রিয়া রয়েছে সেখানে ডান দিক মোল গ্যাসীয় মোল সংখ্যা দেখা যাচ্ছি গ্যাসীয় মোল সংখ্যা ডান দিকে বেশি আছে, তাহলে ডেলএনজি পজিটিভ মনে হবে, বাড়বে। তৃতীয় বিক্রিয়াতে দেখো ডেলএনজির মানে কিন্তু নেগেটিভ, 2 - 3 নেগেটিভ। আর ডিতেও দেখতে পাচ্ছ 2 - 1 ডেলএনজি 1, তাহলে এখানেও পজিটিভ ডেলএনজি, তাহলে একমাত্র ডেলএনজি নেগেটিভ হচ্ছে সি অপশানে, ওখানে কিন্তু এন্ট্রপি হ্রাস পাবে। চলে আসি 16 কোশ্চেন। একটি বিক্রিয়ার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? তাহলে সক্রিয়ণ শক্তির যে রাশিমালা আর্নিয়ার সমীকরণ অনুযায়ী log K2/K1 সমান EA/2.303, 3টা উঠে নিই, 2.303 আর T2 - T1/T1 T2। তাই এই সমীকরণে যদি আমরা টেম্পারেচারগুলো বসে দিই, 20 ডিগ্রি সেন্টিগ্রেড 35 ডিগ্রি কেলভিন করে বসে দিই, আর আমরা এর মান পেয়ে যাব। আর K2 যেহেতু K2/K1 হচ্ছে দ্বিগুণ, মানে K2/K1 হচ্ছে 2 হবে, কেন দ্বিগুণ বলেছে, বসিয়ে দিলে আমরা সরল করলে যে মানটা বাঁচবো 16 A 34.7 কিলোজুল পার মোল। তারপরে 17 একটা বিক্রিয়া দিয়েছে এ থেকে বি থেকে সি, দুজনের K1 K2 দেওয়া আছে। তাহলে বলছে বির গাঢ়ত্ব যদি গঠনের হার 0 হয় তাহলে বির গাঢ়ত্ব কত হবে? তাহলে বি এর গঠনের হার আমরা বের করে নিব আগে। তাহলে dB/dt করে দিয়েছি দেখো নিচে, সমান K1 × A। এবার যেহেতু পরপর বিক্রিয়া দেওয়া আছে তাহলে -K2B, তাহলে এটাই বিক্রিয়া হার মানে ডিবি মানে বির গঠনের হার। এবার যেহেতু 0 বলা আছে তাহলে মানে 0 বসাবো, 0কে এবার সরল করলে যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা বি আসবে K1/K2 সমান × A। তাহলে এখানে 17 হবে বি অপশান, 17 হবে বি অপশান। চলে আসে 18 কোশ্চেন। 18 কোশ্চেন হচ্ছে বিক্রিয়াটিতে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়, আর এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়, তবে সমীকরণ কি হবে? তাহলে এখানে সমীকরণ বের করতে গেলে আমাকে 3টা সমীকরণ বানিয়ে নিতে হবে। আমাকে R সমান K × A⁴ B⁴y ধরে নিলাম। এবারে যে দুটো সমীকরণ দিয়েছে বিক্রিয়া হার 1/4 হবে কখন, যদি বির গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, তাহলে R/4 সমান K × A⁴ 2B⁴y, আর বিক্রিয়া হার দ্বিগুণ হবে যদি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, তাহলে 3 নম্বর সমীকরণ হবে 2R সমান
কে ইন্টু 2a⁴x b⁴y। তাহলে এই তিনটে সমীকরণকে 2কে 1 বা 3কে 1 দিয়ে ভাগ করলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাব। দেখো এক্সের মান পাবো 1 সরল করলে, আর ওয়াইয়ের মান পাবো -2। তাহলে যেটা হবে আর সমান কে ইন্টু a⁴1 b⁴ মানে এ অপশান 18 এ। চলে আসছি 19-এর কোশ্চেন। H2 + I2 থেকে 2H যায় এই বিক্রিয়ার কোনটির পরিবর্তনে কেপির মান পরিবর্তন হয়? তাহলে আমরা মোট চাপ কিন্তু দুদিকে সমান, দুদিকে দেখো চাপ সমান, মোল সংখ্যা সমান মানে চাপ সমান, তাহলে চাপের দ্বারা প্রভাবিত হবে না, আর অনুঘটক দ্বারাও সাম্যাবস্থা প্রভাবিত হয় না। তাহলে এখানে H2 এবং I2 পরিমাণ দ্বারাও প্রভাবিত হবে না, তাহলে এখানে প্রভাবিত হবে উষ্ণতা দ্বারা। যদিও উষ্ণতার কথা এখানে উল্লেখ নাই, তবুও বিক্রিয়াটা উষ্ণতা দ্বারা প্রভাবিত হবে, চাপের দ্বারা প্রভাবিত হয়নি মানে উষ্ণতা দ্বারা প্রভাবিত হবে। চলে আসি 20 কোশ্চেন। 298 কেলভিন উষ্ণতায় কোন ক্ষেত্রে পিএইচের মান সর্বনিম্ন? তাহলে দেখো এখানে মিশ্রণ করে দেওয়া আছে। প্রথমটা দেখো 10 ml 0.05 অ্যাসিটিক অ্যাসিড এবং 0.NH4OH। এখানে যদি আমরা অ্যাসিড এবং ক্ষার মিলে লবণ হবে, এখানে তাহলে এখানে লবণটা ক্ষারই হবে। কেন? ক্ষারের গাঢ়ত্ব দেখো বেশি আছে, অ্যাসিডের তুলনায় ক্ষারের গাঢ়ত্ব বেশি, তাহলে ক্ষার কিছুটা এক্সেস থেকে থাকবে। তো লবণ হবে বটে, কিন্তু ক্ষার কিছুটা এক্সেস থাকবে, কেন? এখানে 0 গাঢ়ত্ব বেশি, তাহলে এখানে NH ক্ষারীয় লবণ হবে। তারপরে দেখো 5 ml 0.2 নর্মাল NH4Cl এবং 0.2 নর্মাল NH4OH। এখানে লবণ রয়েছে, ক্ষারও রয়েছে, তাহলে এটাও ক্ষারীয় লবণ হবে, ক্ষারীয় মাধ্যম হবে। সিতে দেখো 5 ml 0.1 অ্যাসিটিক অ্যাসিড এবং 10 ml, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং লবণ রয়েছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডটার 5 ml 0.1 অ্যাসিটিক অ্যাসিড। আর ডিতে দিকে যদি তাকাও দেখো 5 ml 0.1 অ্যাসিটিক অ্যাসিড এবং 5 ml 0.1 NaOH, তাহলে দুটোর সমপরিমাণ রয়েছে, দুটো গাঢ়ত্বও সমান, তাহলে দুজনে মিলে কিন্তু হবে পুরোপুরি লবণ, কোনো অ্যাসিডও থাকবে না, ক্ষারও থাকবে না, হ্যাঁ, লবণ তৈরি হবে। সেই কারণে আমরা যদি দেখি সবচেয়ে অ্যাসিড কোনটা হবে, সি অপশানটা বেশি অ্যাসিড হবে, তাহলে সি অ্যাসিড মানে ওটার পিএইচের মান সর্বনিম্ন হবে, তাহলে 20 হবে সি। চলে এসে 21-এর কোশ্চেন। কেবিআরের জলীয় দ্রবণের গাঢ়ত্ব 0.5 মোলার হলে ভ্যান ডফ গুণকের মান 1.5 ফ্যাক্টর 1.8 হলে 27 ডিগ্রি উষ্ণতা অভিস্রবণ চাপের মান কত? তাহলে অভিস্রবণ চাপ বের করার সূত্র হচ্ছে পাই সমান IC/T। তাহলে আইয়ের মান দেওয়া আছে 1.8, সির মান হচ্ছে 0.5, আর এর মান হচ্ছে 0.082, আর তাপমাত্রা 27 ডিগ্রি মানে 300 কেলভিন। এটা সরল করলে যেটা আসবে 22.14 ATM। তাহলে হবে প্রথম অপশান 21-এর এ। চলে আসি 22-এর কোশ্চেন। নিচের কোনটির স্ফুটনাঙ্কের উন্নয়ন সবচেয়ে কম? স্ফুটনাঙ্কের উন্নয়নটি সংখ্যাগত ধর্ম, যত কণার সংখ্যা বেশি হবে তত স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে, আর যত কণার সংখ্যা কম হবে তত স্ফুটনাঙ্কের উন্নয়ন কম হবে। গ্লুকোজ সংযোজিত হয় না, বিয়োজিত হয় না, কণার সংখ্যা একই থাকে। NaCl বিয়োজিত হয়, দুটা কণা দ্বিগুণ কণা উৎপন্ন হবে। অ্যাসিটিক অ্যাসিড সংযোজিত হয়, দুটো কণা মিলে একটা কণা তৈরি হয়, তাহলে অর্ধেক হয়ে যাবে কণার সংখ্যা। আর CaCl2 ভেঙে 3টা আয়ন উৎপন্ন করে কণার সংখ্যা 3 গুণ হয়ে যাবে। তাহলে যেটার কণার সংখ্যা কম সবচেয়ে অ্যাসিটিক অ্যাসিডের, এইখানে অ্যাসিটিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। চলে আসি 23-এর কোশ্চেন। তরলগুলির সান্দ্রতা সঠিক ক্রম কী হবে? সান্দ্রতার ক্ষেত্রে দেখবো যত OH বন্ধন থাকবে তত তার হাইড্রোজেন বন্ধন ঘটবে, আর হাইড্রোজেন বন্ধন ঘটা মানে তার সান্দ্রতা তত বেশি হবে। তাহলে গ্লিসারলে 3টা OH থাকে, ইথিলিন গ্লাইকলে 2টো OH থাকে। এটা ইথিলিন গ্লাইকল হতো, ইথানল হয়ে গেছে, সরি, এটা একটু কারেকশন করবে। ইথাইল গ্লাইকল হতো, হ্যাঁ, অপশান সবগুলোতে ইথানল হয়ে গেছে, ওই ইথাইল গ্লাইকল ও 2টো OH থাকবে। আর মিথানলের একটা OH থাকবে, একটু কারেকশান করে নেবেন। মিথানলের তারপরে ইথিলিন গ্লাইকল, তারপর হবে গ্লিসারল। তাহলে এইটাই হচ্ছে সঠিক উত্তর, মিথানল লেস দেন ইথিলিন গ্লাইকল, তারপর গ্লিসারল, ইথিলিন গ্লাইকলের জেলায় ইথানল হয়ে গেছে। চলে আসি 24-এর কোশ্চেন। কৌশিক নলে তরলের ঊর্ধ্বগমন কোনটির জন্য হয়? কৌশিক নলে যে তরল উপর দিকে ওঠে, তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য। তাহলে সান্দ্রতাও হবে না, অভিস্রবণও হবে না, ব্যাপনও হবে না, পৃষ্ঠটান। চলে আসি 25-এর কোশ্চেন। কোনটিতে NMR অ্যাক্টিভ নিউক্লিয়াস? NMR অ্যাক্টিভ হতে গেলে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার মধ্যে যে কোনো একটাকে কিন্তু অড নাম্বার হতে হবে, বিজোড় নাম্বার হতে হবে। পারমাণবিক NMR অ্যাক্টিভ হতে গেলে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার মধ্যে যে কোনো একটিকে কিন্তু অড নাম্বার বা বিজোড় নাম্বার হতে হবে। একমাত্র কার্বন হবে না, 12 নিচে 12, উপরে 12 নিচে 6 হবে না। হিলিয়ামের উপরে 4 নিচে 2 হবে না। অক্সিজেনের
উপরে 6 নিচে 8, এটাও সব জোড় নাম্বার, উপর নিচে দুটোই জোড়। কিন্তু হাইড্রোজেন H2 যেটা দেওয়া আছে ডয়টেরিয়াম, সেটা আছে 1 H2, নিচে 1 উপরে 2। তাহলে এটাই হচ্ছে NMR অ্যাক্টিভ নিউক্লিয়াস। তাহলে 25-এর বি। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু অড নাম্বার হতে হবে। 26-এর কোশ্চেন, এই NMR স্পেক্ট্রমে কটি সিগন্যাল পাওয়া যাবে? সিগন্যাল মানে কটা সিগন্যাল বলতে ক ধরনের হাইড্রোজেন রয়েছে। তাহলে আমরা যদি তাকাই এই যোগটার দিকে, তাহলে দেখো এখানে 3 ধরনের হাইড্রোজেন রয়েছে। ওখানে 3 ধরনের বলতে ওই যে আমি গোল করে দিয়েছি, দেখো গোল করে, ও মানে বাম দিক ডান দিকে যে গোল গোল করা আছে 3টে জায়গায় কিন্তু গোল করা, দেখো ওই 3টে জায়গায় 3 ধরনের হাইড্রোজেন। ওখানে যে হাইড্রোজেন আছে CH3, আর বেঞ্জিন বলে যে মাঝখানে রাউন্ড করা আছে ওখানে হচ্ছে CH, মানে একটা এইচ বন্ধন রয়েছে। আর ওখানে যেটা মিথাইল ডান দিকে করা আছে ওর মিথাইলে একটা এইচ আছে। তাহলে এই 3টা টাইপের এইচ রয়েছে। আর ডান দিকে বাম দিক দেখো সব একই। এইখানে বলা আছে এই যোগটাতে 3টা সিগন্যাল পাওয়া যাবে এই NMR স্পেকট্রামে। চলে আসছে 27-এর কোশ্চেন, Mg থেকে Mg2+, H+ থেকে H2 এই কোষের প্রমাণ তড়িৎচালক বলের মান কত? তাহলে প্রমাণ তড়িৎচালক বলের মান বের করতে গেলে E0 ক্যাথোড থেকে E0 অ্যানোড বাদ দিতে হবে। এখানে ক্যাথোড কিন্তু ডান দিকে মানে হাইড্রোজেন আর অ্যানোড মানে ম্যাগনেসিয়াম। ক্যাথোডের বিজান বিভবের মান কিন্তু দেওয়া নাই, কেন আমাদের জানা আছে E0 H+/H2 এর মান 0। তাহলে 0 - 2.37, কেন ম্যাগনেসিয়ামের তড়িৎদ্বার বিভব দেওয়া আছে -2.37। তাহলে যোগ মানে হলে যেটা হবে 2.37। তাহলে উত্তর হবে 27-এর সি। চলে আসছে 28-এর কোশ্চেন, অ্যাসিড মাধ্যমে KMnO4 এর বিজারণে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? তাহলে KMnO4 অ্যাসিড মাধ্যমে হয় Mn2+। এখানে জারণ সংখ্যার পার্থক্য যদি দেখি +7 থেকে +2, অর্থাৎ 5 ইলেকট্রনের পার্থক্য। তাহলে অবশ্যই 5 ফ্যারাডে তড়িৎ লাগবে। যত ইলেকট্রন সংখ্যার পার্থক্য বা যত জারণ সংখ্যার পার্থক্য হবে তত ফ্যারাডে তড়িৎ লাগবে। তাহলে 5 ফ্যারাডে। চলে আসি 29-এর কোশ্চেন, ABCD 4টা মৌল দেওয়া আছে, তার বিজান বিভবের মান দেওয়া আছে 0.80, -0.76, -0.34, 1.65। কোনটি H2 এর সঙ্গে বিক্রিয়া করবে? তাহলে বিক্রিয়া কে করবে? যেটার বিজান বিভবের মান কম মানে মাইনাসে থাকবে, যারা হাইড্রোজেনের উপরে থাকবে, যাদের মান মাইনাস থাকবে, তারাই হচ্ছে বিক্রিয়া করে H2SO4 সঙ্গে। তাহলে মাইনাসে একমাত্র রয়েছে -0.76, মানে বিটা, ওটাই হচ্ছে বেশি সক্রিয়, ওটাই হচ্ছে বিজারক। এই হচ্ছে সেই বিক্রিয়া করবে, বেশি সক্রিয় মানে সেই বিক্রিয়া করবে। তাহলে হবে 29-এর বি। চলে আসি 30-এর কোশ্চেন, AgNO3 দ্রবণে অতিরিক্ত KI যোগ করলে উৎপন্ন কলয়েডের সংকেত কী হবে? তাহলে এখানে AgNO3 সঙ্গে KI যোগ করলে AgI অধক্ষেপ তৈরি হবে। আর AgI অধক্ষেপের সঙ্গে অতিরিক্ত যেহেতু KI রয়েছে, তার যে সমআয়ন I- KI অধিষ্ঠিত হয় সমআয়ন, সবসময় সমআয়ন I- কী হবে? ওই AgI পৃষ্ঠতলে অধিষ্ঠিত হবে। তাহলে যেটা হবে নেগেটিভ কলয়েড, মানে AgI I- তৈরি হবে। তাহলে 30-এর বি। চলে আসি 31-এর কোশ্চেন, ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে বেশি কার্যকর কোনটা? ফেরিক হাইড্রোক্সাইড সল হচ্ছে পজিটিভ কলয়েড। এই পজিটিভ কলয়েডকে তঞ্চন সুলজি-হার্ডি নিয়ম অনুযায়ী উচ্চ নেগেটিভ আধান প্রয়োজন। তাহলে এখানে যদি নেগেটিভ আধানগুলো আধান দেখি, তাহলে Cl-, SO4 2-, PO4 3-, Cl-, তাহলে অবশ্যই Na3PO4 এর ক্ষেত্রে বেশি কার্যকর হবে। তাহলে 31-এর হবে সি। চলে আসি 32-এর কোশ্চেন, একটি গ্যাস বিজারণ দ্বারা ফুলকে বিরঞ্জিত করে, অন্যটি হচ্ছে জারণের দ্বারা বিরঞ্জন করে। তাহলে গ্যাস দুটি কি? তাহলে জারণ বিজারণ দ্বারা করছে, তাহলে আমরা জানি SO2-তে জল যোগ করলে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয়, আর জাইমান হাইড্রোজেনের দ্বারা বিজারঞ্জন হলে সেটা অস্থায়ী বিরঞ্জন বা বিজারণের মাধ্যমে হয়। আর Cl2-র সঙ্গে জল যোগ করলে দেখো জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, অর্থাৎ জারণের মাধ্যমে হয়। তাহলে জারণ আর বিজারণের মাধ্যমে জানতে চেয়েছে, অবশ্যই আমাদের অপশান হবে সি, SO2 এবং Cl2, কারণ SO2 বিজারণের মাধ্যমে, Cl2 জারণের মাধ্যমে। চলে আসি 33-এর কোশ্চেন, কোনটিতে SOS বন্ধন রয়েছে? তাহলে SOS বন্ধন জানতে গেলে আমাদের H2S2O7 হবে, মানে পাইরোসালফিউরিক অ্যাসিড। আর পারক্স হলে SOOS বন্ধন, অর্থাৎ জোড় নাম্বার অক্সিজেন থাকলে বুঝে যেতে হবে ওখানে SOOS বন্ধন থাকবে, একটা আইডিয়া করে নিতে হবে। আর এখানে H2S2O7 মানে ওখানে SOS বন্ধন থাকবে। তাহলে ডি অপশান হচ্ছে সঠিক উত্তর। 34-এর কোশ্চেন, কোনটি কী ধরনের বোরেন? B2S6 কী ধরনের বোরেন? তাহলে এই বোরেন চেনার উপায় হচ্ছে BnHn+ যদি 4 হয়, তার মানে বি যদি এন হয়, এই যদি n+4 হয় তাহলে নিডো বোরেন। আর বি যদি এন হয়, এই যদি n+6 হয় তাহলে হবে অ্যারাকনো বোরেন। তাহলে আমাদের যেহেতু এখানে n+4 দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই হবে এটা নিডো বোরেন। 34-এর হচ্ছে এ।
35 কোশ্চেন, নিচের কোনটি কার্বোরান্ডাম নামে পরিচিত? কার্বোরান্ডাম মানে সিলিকন কার্বাইড SiC, আর কোরান্ডাম হলে Al2O3, দুটো গুলিয়ে ফেললে হবে না, কোরান্ডাম Al2O3 রূপভেদ, আর কার্বোরান্ডাম হচ্ছে SiC সিলিকন কার্বাইড। 36 কোশ্চেন, প্রদত্ত কোন দ্রবণটি বর্ণহীন হবে? বর্ণহীন হতে গেলে তোমাকে দেখতে হবে ডি স্থানান্তর যাতে না হয়, যেখানে ডি ইলেকট্রনের ডি থেকে ডি স্থানান্তর হয় সেটা বর্ণযুক্ত হয়, আর ডি স্থানান্তর না হলে বর্ণহীন হয়। তাহলে বর্ণহীন কারা হবে? যাদের ডিতে ইলেকট্রন থাকবে না বা ডিতে পরিপূর্ণ ইলেকট্রন থাকবে, D0 এবং D10 ক্ষেত্রে এই ইলেকট্রনের ডি স্থানান্তর হয় না, ফলে তারা বর্ণহীন হয়। আমরা যদি ইলেকট্রন বিন্যাসের গুলো তাকাই, স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, 3D1, 4s2, তাহলে এখানে 3টা বেরিয়ে গেছে মানে 3Dতে 0, তাহলে ডিতে 0 মানে ইলেকট্রনের ডিতে স্থানান্তর হবে না, ফলে এটা বর্ণহীন হবে। 37 কোশ্চেন, ল্যান্থানাইট সংকোচনের কারণে কোন দুটি মৌলের আকার সমান হবে? ল্যান্থানাইট সংকোচন হলে উপর জার্কোনিয়াম এবং হমিয়ামের আকার সমান হবে, মনে রেখে দিতে হবে, কারণ জার্কোনিয়ামের নিচে হমিয়াম রয়েছে, তাহলে কিন্তু দুজনের আকার সমান হয়। চলে আসি 38 কোশ্চেন, কোনটি +2 জারণস্তরে থাকে? তাহলে +2 জারণস্তরে যে এইগুলো সব ল্যান্থানাইট মৌল দেওয়া আছে, সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত। সেরিয়াম প্রথম মৌল, তার ইলেকট্রন হচ্ছে 4f1, 5d1, 6s2, আর লাস্টের মৌল হচ্ছে লুটেসিয়াম 4f14, 5d1, 6s2, আর গ্যাডোলিয়াম হচ্ছে মাঝখানে মৌল 4f7, 5d1, 6s2। মনে রাখা সহজ পাই কি, প্রথমটা, মাঝেরটা এবং শেষেরটা, শুধু তিনজনের ক্ষেত্রে ডিতে একটা ইলেকট্রন থাকে, আর বাকিদের ক্ষেত্রে কোনো 2টো ইলেকট্রন থাকে না। তাহলে এদের যদি আমি দেখি, সেরিয়ামের কিন্তু জারণস্তর হবে +4, মানে এস থেকে দুটো বেরোবে, ডি থেকে একটা বেরোবে, এফ থেকে একটা, তবেই সুস্থিত হবে। লুটেসিয়ামের ক্ষেত্রে এস থেকে দুটো, ডি থেকে একটা, ডি থেকে একটা লুটেসিয়াম, এখানে হবে +3, আর গ্যাডোলিয়াম হচ্ছে 4f7 আছে, তাহলে এখানে এস থেকে দুটা, 5d থেকে একটা, তাহলে 3 জারণস্তর হবে। ইউরোপিয়ামের ক্ষেত্রে দেখো 4f7, 6s2, তাহলে 4f7 আছে মানে ওরা অর্ধপূর্ণ ডি এফ অক্ষ, ফলে এখান থেকে ইলেকট্রন বর্জন করবে না, একমাত্র এস থেকে বেরোবে, তাহলে এস থেকে দুটো বেরিয়ে যাবে, তাহলে হবে এটা 2+। তাহলে ইউরোপিয়াম এবং ইটারবিয়াম YB, মানে মাঝের আগেরটা এবং শেষের আগেরটা, মাঝের আগেরটা হচ্ছে ইউরোপিয়াম ইউ, আর শেষের আগেরটা ইটারবিয়াম YB, এই দুজনের ক্ষেত্রে +2 জারণস্তর দেখা যায়, তাহলে 38 হবে ইউ। চলে আসছে 39 কোশ্চেন, কোনটি হাই স্পিন অক্টাহেড্রাল? অক্টাহেড্রাল চেনার উপায় হচ্ছে 6টা লিগেন্ড থাকবে, আর হাই স্পিন মানে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকবে, অর্থাৎ যেটা দুর্বল লিগেন্ড যারা হবে, দুর্বল লিগেন্ড মানে হ্যালোজেনগুলো মূলত জল দুর্বল লিগেন্ড হয়। তাহলে আমরা যদি দেখি, প্রথমটা কিন্তু অক্টাহেড্রাল হলেও কিন্তু শক্তিশালী লিগেন্ড CN- রয়েছে, তাহলে এটা কিন্তু হাই স্পিন হবে না, তাহলে হাই স্পিন হবে বি অপশানটা, 6টা লিগেন্ড রয়েছে, অক্টাহেড্রাল হবে এবং দুর্বল লিগেন্ড রয়েছে, তাহলে হবে সঠিক উত্তর Fe, F6, 3, আর বাকিগুলো 4টা লিগেন্ড আছে, অক্টাহেড্রাল হবে না, টেট্রাহেড্রাল হয়ে যাবে। চলে আসে 40 কোশ্চেন, নিচের কোনটি BaSO4 সঙ্গে BaSO4 সঙ্গে বিক্রিয়া করে 2 মোল BaCl2 গঠন করে? তাহলে 2 মোল BaCl2 গঠন করবে মানে অবশ্যই জটিল যৌগটাতে থার্ড ব্র্যাকেটের বাইরে 2টা Cl থাকবে, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরের অংশ হচ্ছে আয়নিত হয়, ভেতরটা আয়নিত হয় না, তাহলে ভেতরে যা থাকুক আমাদের দেখার দরকার নেই আমার বাইরে দুটো সেল আছে কিনা। তাহলে বাইরে দুটো সেল কোনটাতে আছে? 40-এর বি, তাহলে CO H2 6Cl, Cl2, এটাই হবে সঠিক উত্তর। চলে আসি 41 কোশ্চেন, আম্লিক মাধ্যমে 1 মোল K2Cr2O7কে বর্ণহীন করতে কত মোল I2 প্রয়োজন? তাহলে এখানে আমরা যে বিজারণের যে ইলেকট্রন বিন্যাস ব্যালেন্স করা যেটা ব্যাপার, আমরা জানি K2Cr2O7 থেকে Cr3+ হয় অ্যাসিড মাধ্যমে, এখানে 6টা ইলেকট্রন প্রয়োজন, আর I- থেকে I2 2টা ইলেকট্রন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাল্টাপাল্টি যদি করে দেয়, তাহলে 2 মোল K2Cr2O7 আর 6 মোল I-, হ্যাঁ, 2 মোল K2Cr2O7 মানে 6 মোল I2-, তাহলে আমরা যদি বলি 1 মোল সমান কত হবে? 1 মোল সমান হবে 3, অর্থাৎ হবে 3 মোল I2 প্রয়োজন। চলে আসি 42 কোশ্চেন, একটি তেজস্ক্রিয় বিঘটনে কটি আলফা এবং বিটা নির্গত হলে আইসোটোপের সৃষ্টি হয়? আমরা এটা জানি, একটা আলফা দুটো বিটা। কেন? আলফা বেরোলে 2 পাউন্ডের সংখ্যা কমে, আর বিটা বেরোলে পাউন্ডের সংখ্যা 1 বাড়ে, তাহলে একটা আলফা বেরোলে 2 যেরকম কমে যাচ্ছে, 2টা বিটা বেরোলে 2 পাউন্ডের সংখ্যা বা 2 বেড়ে যাচ্ছে, তাহলে পাউন্ডের সংখ্যা একই থাকা মানে আইসোটোপের সৃষ্টি হয়, অবশ্যই হবে একটি আলফা এবং 2টি বিটা। চলে আসি 43 কোশ্চেন, নিচের কোনটি বিকারকটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে? গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিড মানে CH-
COOH হবে, মানে উপরে শুধু CHটা গ্লুকোজের COOH হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে দুর্বল জারক পদার্থ, যেটা হচ্ছে Br2 জল বা টলেন্স বিকারক বা ফেলিং দ্রবণ এগুলো দিলে হয়। আর NaHG কিন্তু বিজারক পদার্থ, ওটা দিলে কিন্তু হবে না, সরবিটল হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। এই জন্য অতি শক্তিশালী জারক পদার্থ, ওটা দিলে উপরেও অ্যাসিড হবে CHOটা, নিচেও CH2 অ্যাসিড হয়ে যাবে, এটা হবে না। NaBH বিজারক পদার্থ, একমাত্র হবে Br2H2O ব্রোমিন জল। চলে আসি 44-এর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন দ্রবণের ক্ষেত্রে মিউটারেশন ঘটে না? মিউটারেশন ঘটে পশম দ্রাবকের ক্ষেত্রে, জল বা অ্যাসিড ক্ষারের মিশ্রণ। তাহলে আমাদের পিরিডিন কিন্তু ক্ষারীয় হবে না, কেশল অ্যাসিড এটাও হবে না, জল এবং অ্যাসিড মানে দ্রবণটা কিন্তু অ্যাসিড হয়ে যাচ্ছে, তাহলে এটাও ক্ষেত্রে হবে না। একমাত্র যেটা হবে পিরিডিন এবং কেশলের মিশ্রণ, কারণ পিরিডিন ক্ষার, কেশল অ্যাসিড, দুটোর মিশ্রিত দ্রবণ হবে পশম, তাই পশম দ্রবণে মিউটারেশন ঘটে। চলে আসি 45-এর কোশ্চেন, কোনটি প্রাকৃতিক রবারের মনোমার? প্রাকৃতিক রাবারের মনোমার হচ্ছে 2-মিথাইল-1,3-বিউটাডাইন, মানে আইসোপিন রাবার। আইসোপিন রাবারের মনোমার হচ্ছে 2-মিথাইল-1,3-বিউটাডাইন, মানে প্রথম অপশানটা হবে 2-2-তে, মানে CH211CH, CH3, CH11CH2, এটাই হচ্ছে প্রাকৃতিক রাবারের মনোমার। এখানেই আমাদের 45টা সাজেস্টিভ কোশ্চেন আনসার আলোচনা করা হলো। এবার সেকেন্ড পার্টে অর্গানিকের 15টা কোশ্চেন আলোচনা করে দেওয়া হবে। আজকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওগুলোর উত্তরগুলো যেভাবে অ্যানালাইসিস করা হলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ছোটো করে ভিডিও করে জানানোর ব্যবস্থা করব।